আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেটাকে তো বেশ শক্ত আর স্থির মনে হয়, তাই না? কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই পৃথিবী কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই, অনবরত নড়াচড়া করছে। আর এই নড়াচড়ারই একটা ভয়ঙ্কর রূপ হলো ভূমিকম্প। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে আর কিভাবে এই ঘটনাটা ঘটে। তো প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে কেন আমাদের পায়ের তলার পৃথিবীটা এভাবে কেঁপে ওঠে? এর ভেতরে এমন কি ঘটে যার জন্য সবকিছু থর করে কাঁপতে শুরু করে আর মাঝে মাঝে এত বড় বিপর্যয় নেমে আসে? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। ভূমিকম্পের আসল কারণটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা লম্বা সফরে বের হতে হবে, একদম পৃথিবীর কেন্দ্রের দিকে। কারণ সব রহস্যের মূলটা কিন্তু ভূপৃষ্ঠের অনেক অনেক গভীরে লুকিয়ে আছে। ভাবুন তো, আমাদের পৃথিবীটা অনেকটা পেঁয়াজের মতো, যার বেশ কয়েকটা স্তর আছে। একদম বাইরের পাতলা খোসাটার মতো স্তরটা হলো ক্রাস্ট, যার ওপর আমরা সবাই থাকি। এর ঠিক নিচেই আছে ম্যান্টেল। এটা হলো গরম, আধা তরল পাথরের একটা সাগর। আরও গভীরে গেলে পাওয়া যাবে তরল ধাতুর আউটার কোর, আর একদম কেন্দ্রে আছে লোহার তৈরি একটা কঠিন বল, যেটাকে বলে ইনার কোর। এখন ভূমিকম্পের পুরো ব্যাপারটা ঘটে মূলত এই প্রথম দুটো স্তরে, মানে ক্রাস্ট আর ম্যান্টেলের মধ্যে। আর এই ক্রাস্ট আর ম্যান্টেলের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টা, যার নাম টেকটনিক প্লেট। পৃথিবীর যত কাঁপুনি, যত নাড়াচাড়া, তার সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে এই চলমান প্লেটগুলো। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। পৃথিবীর উপরের যে শক্ত স্তরটা মানে ক্রাস্ট, ওটা কিন্তু একটা না, একটা খোলস না, বরং এটা অনেকটা একটা ভাঙা ডিমের খোসার মতো, বা ধরুন একটা জিগস পাজলের বিশাল বিশাল কিছু টুকরো। এই টুকরোগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটনিক প্লেট। আর এই প্লেটগুলো কিসের উপর আছে? ওই যে বললাম, ম্যান্টেলের আধা তরল স্তর, ঠিক সেটার উপর এগুলো সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে আর খুব খুব ধীরে নড়াচড়া করছে। সমস্যাটা বাধে তখনই যখন এই ভেসে বেড়ানো প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়। মনে করুন, দুটো প্লেট যখন সামনাসামনি এসে ধাক্কা মারে, তখন তাদের সংযোগস্থলে কি যে অসম্ভব চাপ তৈরি হয়। এর সবচেয়ে বড় উদাহরণ কোনটা জানেন? আমাদের হিমালয় পর্বতমালা। ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেটের মধ্যে কোটি কোটি বছর ধরে চলায় ধাক্কাধাক্কির ফলেই কিন্তু আজকের এই হিমালয় তৈরি হয়েছে। আবার আরেকটা ঘটনাও ঘটে। প্লেটগুলো অনেক সময় ধাক্কা না খেয়ে একে অপরের গা ঘেঁষে পাশ কাটিয়ে চলে যায়। এতে কি হয়? প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয় আর প্রচুর শক্তি সেখানে জমা হতে থাকে, বের হওয়ার জায়গা পায় না। ক্যালিফোর্নিয়ার যে বিখ্যাত স্যান অ্যান্ড্রেয়াস ফল্টের কথা শোনা যায়, সেটা কিন্তু ঠিক এই রকমই একটা জায়গা, যেখানে দুটো প্লেট একে অপরের পাশ দিয়ে ক্রমাগত ঘষে ঘষে সরে যাচ্ছে। আরেকটা সিনারিও আছে। প্লেটগুলো অনেক সময় একে অপর থেকে দূরেও সরে যায়। যখন এটা হয়, তখন নিচ থেকে গরম গলিত লাভা বা ম্যাগমা উপরে উঠে আসে আর নতুন মাটি বা ভূত্বক তৈরি করে। যেমন ধরুন আইসল্যান্ড দেশটা, ওটা কিন্তু ঠিক এভাবেই তৈরি হয়েছে। দুটো প্লেট দূরে সরে যাচ্ছে আর মাঝখান থেকে আগ্নেয়গিরি জেগে উঠছে। তো এই যে তিন ধরনের ঘটনা, ধাক্কা খাওয়া, পাশাপাশি ঘষা খাওয়া বা দূরে সরে যাওয়া, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্লেটের কিনারাগুলোতে প্রচুর শক্তি জমা হতে থাকে। আচ্ছা, এই যে এত শক্তির কথা বলছি যেটা প্লেটের কিনারায় জমা হচ্ছে, প্রশ্ন হলো এটা ঠিক কোথায় জমা হয় আর কিভাবে হঠাৎ করে বেরিয়ে আসে? এর উত্তরটা হলো ফল্ট লাইন। এটাই ভূমিকম্পের উৎস। সোজা কথায়, টেকটনিক প্লেটগুলোর বর্ডার বা সীমানায় হল ফল্ট লাইন। এগুলোই হচ্ছে পৃথিবীর সবচেয়ে খতরনাক হটস্পট। এখানে বছরের পর বছর, শত শত বছর ধরে চাপ বাড়তে থাকে, ঠিক একটা স্প্রিংকে চেপে ধরার মতো। তারপর যখন চাপটা আর সহ্য করার পর্যায়ে থাকে না, তখন হঠাৎ করে সেটা রিলিজ হয়ে যায়। আর এই বিপুল পরিমাণ শক্তি যখন তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আমাদের পায়ের তলার মাটি কেঁপে ওঠে। আর এটাই হলো ভূমিকম্প। ভূমিকম্পের এই শক্তিটা কিন্তু দুই ধরনের তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমটা হলো পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ। এটা খুব দ্রুত ছোটে, অনেকটা একটা হালকা ধাক্কার মতো। এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং সিগন্যাল। কিন্তু আসল ভিলেন হলো এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। এটা আসে একটু পরে, কিন্তু এর মুভমেন্ট হয় পাশাপাশি, সাপের মতো। আর এই পাশাপাশি ঝাঁকুনিটাই বিল্ডিং বা যে কোনো কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিনক। বেশিরভাগ ক্ষতি কিন্তু এই এস ওয়েভের জন্যই হয়ে থাকে। এখন কথা হলো, একটা ভূমিকম্প ঠিক কতটা শক্তিশালী সেটা মাপা হয় কিভাবে? এর জন্য বিজ্ঞানীরা একটা স্কেল ব্যবহার করেন, যেটা সবার কাছেই পরিচিত। এই শক্তি মাপা হয় রিক্টার স্কেলে। যেমন ধরুন 4.0 মাত্রার একটা ভূমিকম্প। এটাকে আমরা একটা হালকা কাঁপুনি হিসেবেই অনুভব করি। হয়তো ঘরের জিনিসপত্র একটু নড়ে উঠবে, কিন্তু সাধারণত এতে বড় কোনো ক্ষতি হয় না। কিন্তু মাত্রাটা যখন বেড়ে 6.0 পৌঁছায়, তখন কিন্তু খেলা পুরো ঘুরে যায়।
এই মাত্রার ভূমিকম্প বেশ শক্তিশালী। এতে বিল্ডিংয়ে ফাটল ধরতে পারে, এমনকি দুর্বল কাঠামো ভেঙেও পড়তে পারে। আর ভাবুন তো, যদি মাত্রাটা 8.0 বা তারও বেশি হয়, তখন সেটাকে বলে মেগাকোয়েক। এটা রীতিমতো একটা শহরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। যেমনটা আমরা দেখেছিলাম 2004 সালে ভারত মহাসাগরে 9.1 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। এর ফলে যে সুনামি হয়েছিল তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। মানে এর শক্তিটা কল্পনারও বাইরে, একটা আস্ত শহরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এতক্ষণে এটা তো পরিষ্কার যে পৃথিবীর সব জায়গায় কিন্তু সমানভাবে ভূমিকম্প হয় না। কিছু কিছু এলাকা আছে যেখানে প্রায় ভূমিকম্পের খবর পাওয়া যায়। তো কেন এমনটা হয়? কেন কিছু দেশ অন্যদের চেয়ে অনেক বেশি ভূমিকম্প প্রবণ? হ্যাঁ, ঠিক ধরেছেন, এর উত্তরটাও লুকিয়ে আছে ওই ফল্ট লাইনের অবস্থানে। আসলে যেসব দেশ বড় বড় ফল্ট লাইনের ঠিক ওপরেই বসে আছে, স্বাভাবিকভাবেই সেখানে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি। যেমন ধরুন জাপান, ইন্দোনেশিয়া, নেপাল, তুরস্ক বা চিলির কথা। এদের ভৌগোলিক অবস্থানটাই এমন যে এদেরকে প্রায়ই ভূমিকম্পের সাথে লড়াই করে বাঁচতে হয়। ভূমিকম্পের পেছনের বিজ্ঞানটা তো আমরা বুঝলাম, কিন্তু সব জানার চেয়েও জরুরি হল বিপদের সময় কি করতে হবে সেটা জানা। কারণ ভূমিকম্পের সময় কয়েকটা সঠিক পদক্ষেপই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। যদি কখনো ভূমিকম্প শুরু হয়, প্রথম কাজ হলো মাথা ঠান্ডা রাখা। একদম প্যানিক করা যাবে না। কাছাকাছি কোনো শক্ত টেবিল বা খাটের নিচে ঢুকে পড়ুন। কাচের জানালা বা আলমারি জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে। দৌড়াদৌড়ি একদম নয়, আর লিফট তো ব্যবহার করার কথা ভাবাই যাবে না। আর হ্যাঁ, যদি সুযোগ পান অবশ্যই মোবাইল দিয়ে নিজের লোকেশনটা কাছের মানুষদের জানিয়ে দেবেন। শেষ কথা হলো, এটা আমাদের মেনে নিতেই হবে যে ভূমিকম্প পৃথিবীর একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। প্লেটগুলো নড়াচড়া করবে, তাদের মধ্যে চাপ তৈরি হবে, আর সেই চাপ একসময় মুক্তও হবে। এই চক্র চলতেই থাকবে। আমরা এই প্রাকৃতিক শক্তিকে থামাতে পারব না, কিন্তু যেটা পারব তা হলো নিজেদের প্রস্তুত রাখা। সঠিক জ্ঞান আর সতর্কতা দিয়ে আমরা এর ক্ষয়ক্ষতিকে অনেকটাই কমিয়ে আনতে পারি আর নিজেদের জীবন রক্ষা করতে পারি।